ওয়েলকাম টু মাই ইংলিশ গ্রামার ক্লাস। ইংরেজি সম্বন্ধে তোমাদের নতুন কিছু বলবার নেই, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। আর ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ, এবং শুধু বিদেশি ভাষা নয়, এটাকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা যায়। যে কোনো হায়ার স্টাডিজ আমাদের ইংরেজিতেই করতে হয়, তাই তো? আচ্ছা দেখো, সেই ইংরেজিটা নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সকলের মধ্যেই বেশ কিছু ভীতি রয়ে গেছে। কারণ আমরা ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এমন অনেক সময় ইংরেজি গ্রামার আমাদের ভুল হয়ে যায়। সেই জন্য আমাদের সমস্ত সাবজেক্টটা জানা সত্ত্বেও আমরা সেটা প্রকাশ করে উঠতে পারি না। আর সেই কারণেই আমি তোমাদের জন্য কতগুলো ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসের মাধ্যমে তোমরা ইংরেজি গ্রামারটা ভালো করে শিখে নিতে পারবে। একদম রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং আই শ্যাল স্টার্ট ফর ইউ। প্রথম থেকে শুরু হবে ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারের মূল যে বক্তব্যটা, মূল যে অংশটা, সেটা শুরু হচ্ছে টেন্স দিয়ে। টেন্সটা আমাদের সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। কোন ক্ষেত্রে কাজে লাগবে? গ্রামারে তোমার ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যা কিছু করতে যাবে। ইংরেজি গ্রামারের পরিধিটা অনেক কম। বাংলা গ্রামার বা হিন্দি গ্রামার বা অন্য অন্য সাবজেক্টের যে কোনো গ্রামারের থেকে ইংরেজি গ্রামারের পরিধিটা কম। কিন্তু প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস না করলে ইংরেজি জানা সত্ত্বেও ইংরেজি গ্রামারে ভুল হয়ে যায়, তখন পরীক্ষার খাতায় নম্বর বেশি পাওয়া যায় না। তাই গ্রামারটাকে সবার আগে স্ট্রং করা দরকার যদি ইংরেজিতে ভালো করতে হয়। শুধু তাই নয়, বিভিন্ন জবে ইন্টারভিউ দিতে গেলে অথবা রিটেন টেস্ট দিতে গেলে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে সেই সমস্ত প্রশ্নগুলোকে গ্রামারটাকে ট্যাকল করা যায়, সে সম্বন্ধেও আমি আলোচনা করে দেব। পরপর কতগুলো ক্লাসে আমি ইংরেজি গ্রামার নিতে থাকবো। আজকে ডে 1 হচ্ছে, আজকে প্রথম দিন। তাই ইংরেজি সম্বন্ধে আমি নতুন করে তোমাদের বেশি করে কিছু বলছি না। ইংরেজি গ্রামার শুরু করতে গেলে প্রথমে আমাদের টেন্স জানতে হয়। অন্ততপক্ষে ক্লাস 5 থেকে 12 এবং তারপরেও এই টেন্সের ব্যবহার কিন্তু কখনো শেষ হয় না। টেন্স এমনভাবে শিখতে হবে যেমনভাবে লোকে বাড়িতে রামায়ণ মহাভারত গীতা রেখে দেয়, সেই রকমভাবে টেন্সটাকে শিখে নিতে হবে। এই টেন্স শিখতে গেলে সবার প্রথম টেন্সের মানেটা জানতে হবে। টেন্স মানেটা কি? টেন্স মানে হচ্ছে কাল বা সময়। সময় মানে হচ্ছে টেন্স। টেন্স কার হয়? টেন্স কার হতে পারে? টেন্স আমাদের অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে, তোমরা সকলেই জানো যে 8খানা পার্টস অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সবার কিন্তু টেন্স হয় না। টেন্স একমাত্র ভার্বের হয়। শুধুমাত্র ভার্বের টেন্স আমাদের হয়ে থাকে। তা টেন্স আমরা ভার্বের করতে পারবো, ভার্ব ছাড়া কারো টেন্স করতে পারবো না। এইবার এই সময়কে বা টেন্সকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ হতে পারে টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমানকাল। যে ঘটনা বর্তমানকালে হয় বা হয়ে থাকে বা চিরন্তন সত্য, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি খুব বড় করে ইলাবোরেটলি যাব না, তোমাদের বিরক্তি উৎপাদন করব না। আমি যেটুকু প্রয়োজন সেটুকুই তোমাদের বলে যাব। এবার ধরো পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি? যে ঘটনাটা আগে ঘটে গেছে। যে ঘটনাটা আগে ঘটে গেছে সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স। বর্তমানকালে ঘটছে না, যেটা আগে ঘটে গেছে সেটাকে বলবো পাস্ট টেন্স। এইবার পাস্ট টেন্সের পরে ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচারটা কি? ফিউচার হচ্ছে যে ঘটনা এখন ঘটছে না, অথবা যে ঘটনা আগে ঘটে যায়নি, যে ঘটনা পরে ঘটতে পারে, ভবিষ্যৎকালে যে ঘটনা ঘটতে পারে, সেটাকে আমরা বলতে পারি ফিউচার টেন্স। এই হচ্ছে টেন্সের 3টে ভাগ। তবে প্রত্যেকটা ভাগেরই আবার সাবডিভিশন আছে। সাবডিভিশন মানেটা কি? আলাদা করে এগুলো বিভাগ রয়েছে। যেমন প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্সকে আমরা ধরবো। প্রেজেন্ট টেন্সের প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটমান বর্তমান। আর তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাকে কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি সব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো এখন। সেগুলো হচ্ছে, দেখো, প্রথমে প্রেজেন্ট টেন্সের কথা বলবো বলেছি।
প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ বলেছি। একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে যে কাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। প্রেজেন্ট ইনডেফিনিট জিনিসটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে যে ঘটনাটা হয়ে থাকে, সাধারণভাবে চিরন্তন সত্য, সেইগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে থাকি। যেমন আমি স্কুলে যাই, অবশ্য আমি এটা বলতে পারি না আমি এখন স্কুলে যাই, কারণ সত্যি সত্যি তো যাই না, তোমরা যাও। হ্যাঁ, তাহলে আমি স্কুলে যাই মানে আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তাহলে সেইখানে আই গো টু স্কুল এখানে হলো এটা প্রেজেন্ট টেন্স, কারণ আমি যাই, এটা অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এই যে অভ্যাস, নিত্যগত অভ্যাস বোঝানো হয়, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। অভ্যাস, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কালকে ঘুরতো, আজকেও ঘুরছে, আগামীকালও ঘুরবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রক্ত লাল, এটা হতে পারে। এই রকম আরও অনেক সেন্টেন্স আছে, যেই সেন্টেন্সগুলোকে আমি রোজ সকাল 5টায় ঘুম থেকে উঠি, এই যে এই সেন্টেন্সগুলো, সব সেন্টেন্সগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তুমি কি করে তৈরি করবে? কি করে করবে প্রেজেন্ট ইনডেফিনিট তৈরি করা? এর একটা গঠন প্রণালী আছে। কি গঠন প্রণালী? গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এখন কথা হচ্ছে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট মানে তো তোমরা জানো বিষয় না, সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট মানে কিন্তু বিষয় ধরবো না, ভালো করে বুঝতে হবে তোমার। সাবজেক্ট কথাটার অর্থ হচ্ছে কর্তা। তোমার ঘরের কর্তা আছে, তোমার দেশের কর্তা আছে, তোমার পরিবারের কর্তা আছে, তারপরে গ্রামের কর্তা আছে, সেন্টেন্সের থাকবে না? নিশ্চয়ই আছে। সেন্টেন্সের একটা কর্তা আছে, সেই সেন্টেন্সের কর্তাকেই আমরা বলি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের কর্তা, অর্থাৎ যে কোনো কাজ করে অথবা করে না। আমি বই পড়ি, অর্থাৎ কাজটা করছি, আমি বই পড়ি না, আমি কাজটা করছি না। তাহলে এখানে আমি শব্দটা এখানে হয়ে যাচ্ছে কর্তা, এইটাকে আমরা বলবো সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমাদের ধরে নিতে হবে ভার্ব। সাবজেক্টের পরেই ভার্ব বসবে এবং ভার্বটা আনডিস্টার্বড অবস্থায় বসবে। আই গো টু স্কুল, এখানে গো শব্দটা ব্যবহার করেছি, গোটা হচ্ছে মূল ভার্ব, এটাকে কোনো আমি চেঞ্জ করিনি, কারণ গোটা গোই লাগিয়েছি এখানে, গোর পরে আমি কোনো টেন্স চেঞ্জ করিনি গোটা। তা এই যে গোটা বলছি আমি, এই গোটা মূল ভার্ব আনডিস্টার্বড অবস্থায় কোনো রকম পরিবর্তন না করে আমি ব্যবহার করছি, তাই জন্য এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট হচ্ছে। আই গো টু স্কুল, এইভাবে উই গো টু স্কুল। এখানে বুঝতে গেলে তোমাদের আরেকটা জিনিস বলতে হবে, নাম্বার এবং পার্সেন্টটা জানতে হবে। নাম্বার কি? নাম্বার হচ্ছে বচন, এক বচন, বহু বচন। হ্যাঁ, নাম্বার এবং পার্সেন্ট জানতে হবে। নাম্বারটা কি? নাম্বার হচ্ছে সংখ্যা। এমন আই গো টু স্কুল, এখানে একটা আমি হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার হয়েছে, আমি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার এবং প্লুরাল ইংরেজিতে দুটোই আছে। বাংলাতে এক বচন, দ্বিবচন, বহু বচন তোমরা পড়ে থাকতে পারো, কিন্তু ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। বললাম তো ইংরেজি গ্রামার যে কোনো গ্রামারের থেকে অনেক বেশি সহজ, খুব তাড়াতাড়ি তোমরা ধরতে পারবে যদি একটু ক্লাসগুলোকে ফলো করো। এখন দেখো, আই গো টু স্কুল, উই গো টু স্কুল, দে গো টু স্কুল। এই যে সব জায়গাতে গোটা আমরা আনডিস্টার্বড অবস্থায় ব্যবহার করছি। গো যেমন ভার্বটা যা আছে তাই ব্যবহার হচ্ছে, কিন্তু যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এবার বলবে পার্সন আবার কি জিনিস? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওগুলো কি জিনিস আবার? ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে সে তাহারা। এই হচ্ছে পার্সনের, আমি আমরা, তুমি তোমরা, সে তাহারা। ফার্স্ট পার্সনের যদি হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আই অ্যাম বসবে। অ্যাম শব্দটা এমন একটা ভার্ব, এই ভার্বটা শুধুমাত্র আই এর সাথে ব্যবহার হয়, আর কারোর সাথে অ্যাম ব্যবহার তুমি করতে পারবে না। অ্যাম কারোর সাথে চলবে না, ও শুধুমাত্র আইকে পছন্দ করে, আইয়ের সাথে প্রেজেন্ট টেন্সে একমাত্র অ্যাম ব্যবহার হবে। তাহলে আই এখানে আমি অ্যামের দরকার নেই। আই গো টু স্কুল, মূল ভার্ব গো আছে এখানে, আই গো টু স্কুল। কিন্তু যদি হি বলি, হি বলে গো বললে হবে না, হি গোজ টু স্কুল, তখন কিন্তু গো বললে হবে না, তখন বলতে হবে হি গোজ টু স্কুল। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়। হি গোজ টু মার্কেট, হি গোজ ফর শপিং। এই হচ্ছে তখন কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, যে রাম গোজ ফর শপিং, রাম গোজ টু মার্কেট,
রাম শ্যাম যদু মধু টম হ্যারি ডিক যাই বলো না কেন, সেখানে এস বাই এস যোগ হবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা রয়েছে তাই জন্য, এবং যদি প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু এস বাই এস যোগ হবে। তবে এখানে একটা কথা আছে, কথাটা কি, সব কিছুরই ব্যতিক্রম আছে, এখানে ব্যতিক্রম আছে। এখন তোমরা বলবে কীরকম, আমরা তো তাই জানি সবসময় এস বাই এস যোগ হবেই, কিন্তু এমনভাবে একটা সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে যেখানে থার্ড পার্সন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এস বাই এস যোগ করব না। এগুলো বুদ্ধির প্রশ্ন, এগুলো একটু বুদ্ধির প্রশ্ন। কীরকম, এবার দেখো উদাহরণ দিচ্ছি, তুমি নিজেই খুব সহজেই বুঝতে পারবে। হয়তো প্রথমে খুব অবাক লাগতে পারে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস বাই এস ব্যবহার করবে না, কী কথা বলছে রে বাবা। হ্যাঁ হতে পারে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব কিন্তু এস বাই এস যোগ করবো। কী করে, ওই যে রাম গোস টু স্কুল বলে সেন্টেন্সটা বললাম, তুমি রামের পরে যদি একটা কমা দিয়ে দাও, রাম কমা দিয়ে যদি বলো গো টু স্কুল, রাম গো টু স্কুল, তাহলে ওটা হয়ে গেল আদেশ, আদেশ করা বা অনুরোধ করা হয়ে গেল রাম গো টু স্কুল। সেখানে রামের পরে একটা কমা দিয়ে যদি তুমি গো টু স্কুল লেখো, সেইখানে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স, সেটা কিন্তু ভুল হলো না। দেখো কীরকম মজার ব্যাপার। একটু আগে গ্রামারে আমরা বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এস বাই এস যোগ হবে, আবার তারপরেই আবার ব্যবহার করছি সেন্টেন্সটাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স করে ফেলি, অর্থাৎ অনুজ্ঞা সূচক, আদেশ বা অনুরোধ সূচক যদি করে দেই, তাহলে কিন্তু আমরা একটা কমা দিয়ে রামের পরে গো টু স্কুল বলতে পারি। শুধু একটা কমা দিয়ে সেন্টেন্সের মানটা অন্যরকম হয়ে গেল, সেন্টেন্সের নেচারটা পাল্টে গেল। রাম গো টু স্কুল, সেখানে কিন্তু রাম গোস টু স্কুল হবে না, সেখানে রাম কমা দিয়ে গো টু স্কুল বলবে, তাহলেই সেন্টেন্সটা কারেক্ট হবে। অর্থাৎ তুমি রামকে বলছো তুমি গো টু স্কুলে যাও। অথবা রহিম কাম হিয়ার, রহিম কাম সিয়ার হবে না, রহিম কাম হিয়ার, রহিম বলে একটা কমা লাগবে, কাম হিয়ার, রহিমকে তুমি ডেকে নিচ্ছ, রহিম এখানে এসো, রহিম কাম হিয়ার। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে রহিম একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সের পরে কিন্তু আমি কামস কথাটা ব্যবহার করলাম না। আমি কি বললাম, আমি বললাম রহিম কাম হিয়ার। সেইখানে রহিম কাম হিয়ার মুখে মুখে তো আর কেউ কমা বলছে না, কিন্তু লিখবার সময় অবশ্যই তোমাকে একটা কমা ব্যবহার করতে হবে, যে রহিম কাম হিয়ার, রহিমের পর একটা কমা দিয়ে তুমি বললে কাম হিয়ার। তাহলে দেখলে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সবসময় আমরা এস বাই এস যোগ করছি, আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেই এস বাই এস ব্যবহার না করেও আমরা সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারি। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে বিশেষ বড় কিছু নেই, যেমন আই এর সাথে আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, হি গোস টু স্কুল, শি গোস টু স্কুল, দে গো টু স্কুল, রাম গোস টু স্কুল, শ্যাম গোস টু স্কুল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমাকে এইটুকু বুঝলেই হবে, এর থেকে বেশি কিছু বুঝবার দরকার নেই। অনেক বেশি করে সে বুঝলে অনেক কিছু বুঝতে হয়, কিন্তু অনেক বেশি করে বোঝাবার আমার দরকার নেই। এইবার এইখানে তোমাদের কতগুলো ব্যতিক্রম সম্পর্কে তোমাদের আমি বলবো, মানে এই একটু আগে যে ব্যতিক্রম একটা বললাম, এই রকম কিছু ব্যতিক্রম সম্পর্কে তোমাদের আরও বলবো। যেমন ধরো একটা সেন্টেন্স আমি বলছি ফিউচার টেন্স, কিন্তু আমরা প্রেজেন্ট ব্যবহার করব, ফিউচার টেন্স হলেও কখনো কখনো প্রেজেন্ট ব্যবহার করব সেই রকম। অথবা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আমরা ব্যবহার করব, প্রেজেন্ট টেন্স ব্যবহার, ইনডেফিনিট ব্যবহার করবো। কীরকম, যেমন ধরো আমি অসুস্থ বোধ করিতেছি, এরকম একটা সেন্টেন্স, যে আমি অসুস্থ বোধ করিতেছি, সেখানে আই ফিল টায়ার্ড, আই ফিল সিক, আই ফিল সিক, সেখানে আই ফিল অসুস্থ, আই ফিল উইকনেস, আই ফিল উইক। এই যে আমি অসুস্থ বোধ করিতেছি, এখানে কিন্তু ফিলিং হবে না। অনুভূতির ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয় না। অনুভূতির ক্ষেত্রে আমরা প্রেজেন্ট আই ফিল সিক এইরকম আমি সেন্টেন্স ব্যবহার করব। ধরো আমি তোমাকে একটা বই দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি সেন্টেন্সটা বাংলায় বললাম, আমি তোমাকে একটা বই দিতেছি, সেখানে কিন্তু আই গিভ ইউ এ বুক, আই গিভ ইউ এ বুক, আমি তোমাকে একটা বই দিচ্ছি। তাহলে এইখানে কিন্তু আমরা দেখলাম এগুলো হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম খুব বেশি করে জানবার দরকার নেই, অনেক বেশি কনফিউজড হয়ে যেতে পারো। আগে সোজা কথা তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট কি বলে। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে যে ঘটনা হয়ে থাকে এবং চিরন্তন সত্য, এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট আমরা বলে থাকি। যেমন ধরো এই আরও একটা সেন্টেন্স দিচ্ছি তোমাকে, এই রাস্তাটা
এই রাস্তাটা ধরো এই রাস্তাটা বাজারের দিকে গেছে, এই রাস্তাটা বাজারের দিকে গেছে। যদি এইরকম হবে তাহলে দিস রোড এখানে লিডস টু স্টেশন, লিডস টু দ্য স্টেশন, দিস রোড লিডস টু দ্য স্টেশন। এই রাস্তাটা বাজারের দিকে গেছে। দেখেছো সেন্টেন্সটা, সেন্টেন্সটা কিন্তু ইনডেফিনিট কি সুন্দর ব্যবহার হয়ে গেল। ইনডেফিনিট আই ফিল সিক হতে পারে, আই ফিল ইল হতে পারে, তার মানে আমি অসুস্থ বোধ করছি, সেখানে আইএনজি যোগ করবার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে ব্যাপার। এগুলো করতে করতে তোমরা শিখবে। এরপরে আরও অনেক যখন এগিয়ে যাব আমরা, অর্থাৎ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো যখন করাবো আমরা, তখন দেখবে তোমরা আরও ভালো করে তোমরা এগিয়ে যেতে পারবে। এইবার দেখো আমরা, এইবার প্রেজেন্ট ইনডেফিনিটের পরে আমাদের আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কী জিনিস? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে ঘটনাটা আগে শুরু হয়েছে এখনো চলছে, যে ঘটনাটা আগে শুরু হয়েছে এখনো চলছে। সেটা কীরকম? যেমন ধরো আমরা এখন ইংলিশ গ্রামার ক্লাস করছি, তার মানে ক্লাসটা আগে শুরু হয়েছে এখনো চলছে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন পড়ছি, আমি এখন লিখছি, এই যে আমি পড়া কাজ, লেখা কাজ, এই দুটো ভার্বের কাজ আগে থেকে শুরু হয়েছে এখনো চলছে। এইটাকে কি বলে? এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটারও একটা গঠন প্রণালী আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সেটা কীরকম? সাবজেক্ট বা কর্তার পরে একটা বি ভার্ব লাগে। বি ভার্বটা কী জিনিস? অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর তিনটের যে কোনো একটা লাগে। একটু আগে বলেছি যে আই এর সাথে একমাত্র অ্যাম ব্যবহার হয়, অ্যাম আর কারো সাথে যাবে না। প্রেজেন্ট টেন্সে অ্যাম শুধুমাত্র আই এর সাথে ব্যবহার হবে, আরও কারোর সাথে ঢুকবে না, আর কারো সাথেও যাবে না। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে একটা বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর সাবজেক্টের সাথে হবে। সাবজেক্ট মানে এটা কি? সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যেটা প্রধান নাউন অথবা প্রোনাউন থাকবে সেটাকেই আমরা সাবজেক্ট বলবো। এখন নাউন প্রোনাউন কাকে বলে সেটাও অত বলবে তোমরা। আচ্ছা, সে সম্পর্কে যাবো, কোনো ব্যাপার না, যাবো, এরপরে আমি সে সম্পর্কে তোমাদের আলোচনা করব। এখন দেখো যে এই যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, এইখানে প্রথমে কি বললাম? অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা হবে, আই এর সাথে অ্যাম হবে, ইউর সাথে আর হবে, আই অ্যাম ইউ আর, আই অ্যাম হবে আর ইউ আর হবে, দে এর সাথে আর হবে, আর হির সাথে ইজ হবে, শি এর সাথে ইজ হবে। এই হচ্ছে তোমার নিয়ম। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলো বিভেদ করতে গেলে আমি, আমরা আর তাহারা, এই তিনটের সাথে আমি, আমরা, তাহারা, এইগুলো হচ্ছে সব আর হয়, আর আইয়ের সাথে অ্যাম হয়, আর হি, শির সাথে ইজ হয়। এটা হচ্ছে বি ভার্বের রূপ। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে সাবজেক্ট বা কর্তার পরে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে আমাকে একটা ওই বি ভার্বের রূপ বসাতে হবে, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা। আর কি? আর মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। মূল ভার্ব এখানে হচ্ছে গো, গোর সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, এখন অ্যামটা মূল ভার্ব হলো না কেন? না, যখন গো চলে আসবে তখন অ্যামটা হয়ে যাবে সাহায্যকারী ভার্ব, ওটাকে অক্সিলারি ভার্ব বলবো আমরা। ওটা সাহায্যকারী ভার্ব বলে ওটাকে। তখন আর ওটা মূল ভার্ব থাকছে না। মূল ভার্ব আই অ্যাম গোয়িং টু মার্কেট, সেখানে গোটা হচ্ছে মূল ভার্ব, গো হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং। তাহলে আর দে আর গোয়িং, উই আর গোয়িং। তাহলে আই এর সাথে অ্যাম, আর ইউর সাথে আর হি আর শি এর সাথে ইজ, আর দের সাথে আর। এই আর শব্দ এগুলো সব ব্যবহার হচ্ছে কিসে? এগুলো ব্যবহার হচ্ছে সাবজেক্টের পরে বা কর্তার পরে। তাহলে আই অ্যাম গোয়িং টু মার্কেট, এইখানে এটা নিয়ম হচ্ছে, সূত্রটা হচ্ছে তাই যে সাবজেক্ট বা কর্তার পরে বি ভার্বের একটা রূপ অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা বসবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই হচ্ছে ব্যাপার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এর চেয়ে বেশি কিছু নেই। এই হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের পরে একটা বি ভার্বের রূপ বসবে,
অর্থাৎ অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, আর অ্যাম ইজ আর এর পরে কি হবে, অ্যাম ইজ আর এর পরে আর মূল ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে। এই হচ্ছে ব্যাপার। যেমন আই এম গোয়িং টু মার্কেট বললাম, আই এম গোয়িং টু স্কুল ইত্যাদি ইত্যাদি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে যখন প্রেজেন্ট ইনডেফিনিট বললাম, সে প্রেজেন্ট ইনডেফিনিটে যেমন কিছু ব্যতিক্রম বলেছিলাম, এইখানেও তোমাদের কিছু ব্যতিক্রম আমি বলে দেবো। সে কীরকম ব্যতিক্রম হতে পারে? অনেক সময় ভবিষ্যৎকাল বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারে। সেটা কীরকম? বলছে ভবিষ্যৎ, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার হচ্ছে, এটা কেমন কথা হলো? হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে এরকম। যেমন ধরো আগামীকাল সে এখানে আসবে, আগামীকাল সে এখানে আসবে, হি ইজ কামিং হিয়ার টুমরো। কামিং ব্যবহার করলাম, হি ইজ কামিং হিয়ার টুমরো, সে আগামীকাল এখানে আসবে। দেখো সেন্সটা কিরকম দাঁড়ালো, সেন্সটা হি ইজ কামিং হিয়ার, সে আগামীকাল এখানে আসবে। যখন আমি আসবে কথাটা বললাম, তা সত্ত্বেও আমি বললাম হি ইজ কামিং হিয়ার টুমরো। সেন্টেন্স কমপ্লিটলি কারেক্ট, এখানে কোনো ভুল নেই। তাহলে আমরা ভবিষ্যৎকালের ক্ষেত্রে কখনো কখনো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন ধরো তুমি কি আগামীকাল দিল্লি যাবে? আর ইউ গোয়িং টু দিল্লি টুমরো? আর ইউ গোয়িং টু দিল্লি টুমরো? তোমরা খাতা পেন্সিল নিয়ে বসো, এগুলো ইচ্ছা করলে তোমরা নোট ডাউন করতে পারো, এগুলো ইচ্ছা করলে তোমরা নোট ডাউন করতে পারো। আর ইউ গোয়িং টু দিল্লি টুমরো? তুমি কি আগামীকাল কি তুমি দিল্লি যাবে? তাহলে দেখো এইখানে দিল্লি যাবে আমি বলছি ফিউচার টেন্সে কথা, কিন্তু ইউজটা করছি আমরা কন্টিনিউয়াস টেন্সে, এবং সেন্টেন্স ইজ কারেক্ট, এতে কোনো সন্দেহ নেই, সেন্টেন্সে কিন্তু কারেক্ট হয়ে গেছে, এটা সেন্টেন্স কারেক্ট, এ কোনো সন্দেহ নেই। আই এর সাথে তোমাদের অ্যাম ব্যবহার করলাম, আই অ্যাম, আর তোমাদের ওইটা তো শিখিয়ে দিলাম যে তোমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ইচ্ছা করলে ব্যবহার নাও করতে পারি। হ্যাঁ, যদি আমার অনুজ্ঞাবাচক অর্থাৎ যদি আমাদের আদেশ সূচক হয়, সেরকম কিছু হয় তাহলে। হ্যাঁ, সেটা আবার আরেকটা ব্যাপার আছে, সেইখানে সেন্টেন্সের ভাগাভাগির ব্যাপার আছে। সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায়, সেটা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, সেই 5 ভাগে ভাগ করাগুলো কী কী, হ্যাঁ সেই সমস্তগুলো আমি সেন্টেন্স সম্পর্কে যেদিন আলোচনা করব সেদিন তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যে সেন্টেন্স কত রকমের কী কী। সে সেন্টেন্সকে অনেকভাবে ভাগ করা যায়, সেন্টেন্সকে অনেকভাবে ভাগ করা যায়, তা সেগুলো আমি সেই আলোচনা আমরা পরের দিন অন্য সময় করব। আজকে আমরা টেন্স নিয়ে পড়েছি, সুতরাং আমরা টেন্সই ধরবো। তাহলে দেখো সে তুমি কি আগামীকাল দিল্লি যাবে, এটা ফিউচার টেন্সে বলছি, কিন্তু আর ইউ গোয়িং টু দিল্লি টুমরো, এখানে ইউজ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইরকম সেন্সের ক্ষেত্রে যখন স্পোকেন ইংলিশ করবে তোমরা, হ্যাঁ ধীরে ধীরে যখন সেই দিকে আমরা যাব, তখন দেখবে ওগুলো আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে যে আর ইউ গোয়িং টু দিল্লি টুমরো। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কী জিনিস? যে কাজটা একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, যে কাজটা একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে। যেমন ধরো আমি ভাত খেয়েছি, মানে এই মুহূর্তে আর খাবার আমার ইচ্ছে নেই, ভাত খাওয়ার ফলাফলটা এখনো পেটে রয়ে গেছে, তাহলে এইটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজটা একটু আগে হয়ে গেছে এবং তার ফলাফল এখনো বর্তমান আছে, এই রকম যখন বোঝায় তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন কি বলবো, যেমন ধরো আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ প্লেড ফুটবল মানে ফুটবল খেলে আসার পরে আমি বলছি আই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে উই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমরা এই কাজটা করেছি। আই হ্যাভ ইটেন রাইস অথবা আই হ্যাভ ইটেন ব্রেড, যাই খুশি, আই হ্যাভ ইটেন বিরিয়ানি, যা বলতে পারো। তোমাদের পছন্দ আই হ্যাভ ইটেন ফুচকা, এটাও হতে পারে। তা যেটাই বলো, তাহলে এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজটা একটু আগে হয়েছে, শেষ হয়েছে, কিন্তু এর ফলাফল এখনো পর্যন্ত বর্তমান আছে, তাকে আমরা বলে দেবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কী কী? গঠন প্রণালীটা ভালো করে মনে রাখতে হবে। কিভাবে আমরা তৈরি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট অর্থাৎ কর্তা অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে
আমরা কি বসাবো? হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ বসাবো। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে থার্ড ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। এই যে লাস্টটা হচ্ছে থার্ড ফর্ম বলে ওটাকে, ওই লাস্টেরটাকে আমি বসাবো। লাস্টেরটাকে বসিয়ে আমি লাস্টেরটা বসাবো, ওটা হচ্ছে, আর তার আগে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। তা যেমন আই এর সাথে হ্যাভ বসবে, হি এর সাথে হ্যাজ বসবে, উই এর সাথে হ্যাভ বসবে, দের সাথে হ্যাভ বসবে, শি এর সাথে হ্যাজ বসবে, আর রামের সাথে হ্যাজ বসবে। রাম, শ্যাম, যদু, মধু, টম, হ্যারি, ডিক যা বলো সবার সাথে কিন্তু হ্যাজ বসবে, যদি একজন হয়। যদি একজন হয় সেখানে হ্যাজ বসবে, যদি দুজন হয় বা একজনের বেশি হয় সেখানে হ্যাভ বসবে। তাহলে আমরা কি শিখলাম? আই হ্যাভ প্লেড ফুটবল, একটা হ্যাভ অথবা হ্যাজ বসবে। আর প্লেড শব্দটা, প্লে শব্দটার পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। প্লে শব্দ মানে প্লে হচ্ছে ভার্ব, ভার্বটার পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, উই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এইগুলো হচ্ছে সব আমাদের প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। হি হ্যাজ হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছে। এইগুলো হচ্ছে আমি এখনো তার দ্বারা উপকৃত আছি, তাহলে তার ফলাফল বর্তমান আছে। তাই এটাকে আমি গঠন প্রণালী করতে গেলে হ্যাজ অথবা হ্যাভ লাগবে। যার সাথে হ্যাজ বসবে তার সাথে হ্যাজ, যার সাথে হ্যাভ বসবে তার সাথে হ্যাভ, এবং যেটার সাথে যা খুশি বসালে হবে না। একটু আগে বলে দিলাম কোনটার সাথে হ্যাজ হবে, কোনটার সাথে হ্যাভ হবে। আর কি আছে? আর হচ্ছে ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। এই হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটে ভাগ, এই চারটে ভাগের কথা তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে। তারপরটা কি বললাম আমি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে পারফেক্টও থাকবে, কন্টিনিউয়াসও থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের গুণাবলীও থাকবে আর কন্টিনিউয়াসের গুণাবলীও থাকবে, দুটোই থাকবে। পারফেক্টের গুণাবলী কি আছে? হ্যাজ অথবা হ্যাভ, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে হ্যাজ অথবা হ্যাভ লাগবে। আর কন্টিনিউয়াসের কি আছে? কন্টিনিউয়াসে আছে ভার্বের শেষে আইএনজি, তাই এখানে আইএনজিও লাগবে, ভার্বের শেষে আইএনজিও লাগবে। অর্থাৎ পারফেক্টের গুণাবলী এখানে দরকার, পারফেক্টের বৈশিষ্ট্য এখানে দরকার, এবং কন্টিনিউয়াসের বৈশিষ্ট্যও আমার দরকার। পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, আর কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের শেষে আইএনজি। এই দুটোই এখানে প্রয়োজন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যেহেতু আমি পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, আর একটা এক্সট্রা কি লাগবে? এক্সট্রা লাগবে একটা বিন, BEEN। BEEN কথাটা সবার ক্ষেত্রেই লাগবে, BEEN বিনটা সবার ক্ষেত্রেই লাগবে পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে দেখো কি দাঁড়ালো ঘটনাটা, কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি দাঁড়ালো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এরকম দাঁড়ালো, যেমন সে 3 ঘন্টা যাবৎ পড়িতেছে। সে 3 ঘন্টা যাবৎ পড়িতেছে, সে 3 ঘন্টা যাবৎ পড়িতেছে, অর্থাৎ পড়াটা অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, এরপরে কতক্ষণ চলবে অনির্দিষ্টকালের জন্য তার কোনো ঠিক নেই। এইরকম যদি বোঝায় তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখনই হবে যে কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলছে এবং অনির্দিষ্টকালের জন্য চলতে পারে, তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ কি? সে 3 ঘন্টা যাবৎ পড়িতেছে, তার 3 ঘন্টা যাবৎ পড়িতেছে কি হবে? হি হ্যাজ বিন রিডিং। 3 ঘন্টা যাবৎ পড়িতেছে যদি হয়, হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স। হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স। তাহলে দেখো পারফেক্টের হ্যাজ রয়েছে, আর রিডিং করেছে, আইএনজি যোগ করেছে, তার মানে কন্টিনিউয়াসের আইএনজি রয়েছে, আর মাঝখানে একটা বিন ঢুকেছে, কেন? আইডেন্টিফাই করবার জন্য যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে পারফেক্টও নয়, কন্টিনিউয়াসও নয়, দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকার পরে মাঝখানে বিন ঢুকে এটাকে কনফার্ম করে দিয়েছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই স্কুলে 10 বছর যাবৎ পড়িতেছি। মনে করো কোনো স্কুল তুমি পড়ছো, আমি তো আর পড়ার কোনো সম্ভাবনা নেই স্কুলে, এনিওয়ে সে সময় পেরিয়ে এসেছি। আমরা এই স্কুলে 10 বছর যাবৎ পড়িতেছি। সেটা কি হবে? উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 10 ইয়ার্স। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 10 ইয়ার্স। এই যে যাবৎ কথাটা রইল, এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। যাবৎ কথাটা থাকার জন্য এটা হয়ে গেল কি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তারপরে ধরো যাবৎ কথাটা না দিয়েও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। সেটা কীরকম? আমরা 2015 সাল থেকে এই স্কুলে পড়ছি,
যদি আমি আইডেন্টিফাই করে দিই সালটা 2015 সাল থেকে এই বিদ্যালয়ে পড়িতেছি, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, কিন্তু সেন্টেন্সের নেচারটা একটু পাল্টালো। কিরকম? উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2015, সেখানে ফর হলো না, সিন্স হলো। ফর এবং সিন্সের ব্যবহারটা অনেকেই গোলমাল করে ফেলে। তোমরা ফর এবং সিন্সের ব্যবহারটা তোমরা অনেকেই গোলমাল করো। কিরকম? ফর কোথায় হবে? ফর যদি পারফেক্ট পিরিয়ডটা বলা না থাকে, 10 বছর যাবৎ পড়ছি, 5 বছর যাবৎ পড়ছি, যদি সংখ্যাটা বলা থাকবে কিন্তু পারফেক্ট পিরিয়ড বলা থাকবে না। কিন্তু পারফেক্ট বলে যদি দেওয়া থাকে, যেমন আমি 2015 সাল থেকে পড়ছি, 15 সালটাকে যদি আমি কনফার্ম করে বলতে পারি, তাহলে সেখানে কিন্তু আমি ফর কথাটা ব্যবহার করতে পারবো না। সেখানে কি ব্যবহার করব? সেখানে ব্যবহার করব সিন্স। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2015। তাহলে ফর এবং সিন্সের এই হচ্ছে ব্যবহার। আমরা 3 ঘন্টা যাবৎ পড়িতেছি, উই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা বলেছি সংখ্যা, উই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। কিন্তু আমরা 2টো থেকে পড়ছি, দুপুর 2টো থেকে পড়ছি, 2টো পার্টিকুলারলি বলে দিলাম, পার্টিকুলার টাইম আমি বলে দিচ্ছি, তাহলে উই হ্যাভ বিন রিডিং সিন্স 2 PM। সেখানে কিন্তু আমি সিন্স কথাটা ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়ালো আমাদের? আমাদের দাঁড়ালো ফর এবং সিন্সের ব্যবহার ভালো করে। ফর হচ্ছে যদি সংখ্যা বোঝায়, নির্দিষ্ট করে না বোঝায়, যদি পার্টিকুলার নির্দিষ্ট টাইম বলা হয়, তাহলে সেটা হচ্ছে সেখানে সিন্স কথাটা ব্যবহার হবে। ওই যে বললাম আমরা 3 ঘন্টা যাবৎ পড়িতেছি, উই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। আমরা দুপুর 2টো থেকে পড়ছি, উই হ্যাভ বিন রিডিং সিন্স 2 PM। এই হচ্ছে তোমার সিন্স এবং ফরের মধ্যে তফাৎ। এই সিন্স এবং ফরের মধ্যে তফাৎটাকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, তা না হলে তোমরা ব্যবহার করতে গিয়ে ভুল করবে। এরপর আমি কিছু কিছু ট্রান্সলেশনও করাবো তোমাদের, ট্রান্সলেশনে কিছু কিছু করাবো। এই হচ্ছে তোমাদের ব্যাপার হচ্ছে টেন্সের প্রেজেন্ট টেন্সটা আজকে তোমাদের আলোচনা করে দিলাম। আমি প্রেজেন্ট টেন্স আমি তোমাদের আলোচনা করে দিলাম। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে তাও তোমাদের ডেসক্রিপশন করে ডিসক্রাইব করে বুঝিয়ে দিলাম, যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার ধরো একটু আগে যে তোমাদের একটা কথা বললাম যে আই এর পরে অ্যাম হয়, ওটা সিঙ্গুলার নাম্বার বলেছি। আই এর পরে ইচ্ছা করলে তুমি ইজও ব্যবহার করতে পারো, আরও ব্যবহার করতে পারো, আর আই এর পরে ইচ্ছা করলে তুমি ওয়্যারও ব্যবহার করতে পারো। সেগুলো কি করে হয়? সেগুলো কি করে হয় আজকে অত শত বলবো না, শুধু তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আই এর পরে কি করে ইজ ব্যবহার হয় এটা তোমাদের আজকে বলে দিচ্ছি। আই এর পরে ইজ ব্যবহার হয় না, না হাসবার কিছু নেই। তোমরা হাসাহাসি করছো যে আই এর পরে আবার ইজ হয় নাকি, এরপর সব অ্যাম হয়, এরপরে ওয়াজ হয়, এরপরে ওয়্যার হয়, এরপরে হ্যাভ হয়, এরপরে হ্যাড হয়। এগুলো হতে পারে, কিন্তু এরপরে ইজ হয়? হ্যাঁ হয়। আয়ের পরে ইজ বসে কারেক্ট সেন্টেন্স হতে পারে, আয়ের পরে ইজ বসেও কারেক্ট সেন্টেন্স হতে পারে। কিরকম? আইটাকে তুমি ঘিরে দাও, ওপরে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দাও, ঘিরে বলো আই ইজ এ ভাওয়েল, তার মানে আইটা হচ্ছে একটা ভাওয়েল, সেখানে আয়ের পরে অ্যাম হবে না। দেখো আয়ের পরে ইজ ব্যবহার করলাম আমি, দেখেছো? আই ইজ এ ভাওয়েল বলো, আও ইজ এ প্রোনাউন বলো, তারপরে আই ইজ এ ওয়ার্ড বলো, আই ইজ এ লেটার বলো, আই ইজ নট এ কনসোনেন্ট বলো। আয়ের পরে ইজ দিয়ে তো কত সেন্টেন্স হতে পারে। একটু আগে তোমাদের মধ্যে একটুখানি চাঞ্চল্য এসেছিল, মনে করেছিল বাবা আয়ের পরে আবার ইজ দিয়ে কি সেন্টেন্স। এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করতে গেলে আমাদের মনে হয় হবে না, কিন্তু হবে। যেমন আয়ের পরে আর ব্যবহার হয়। কি করে আয়ের পরে আর হয়? আয়ের পরে ওয়্যার ব্যবহার হয়। কি করে হয়? আয়ের পরে আবার আর হয় নাকি? আয় তো একজন, তারপরে কি করে আবার আর হবে? হবে। যেমন ধরো ইউ অ্যান্ড আই আর দ্য মেম্বার্স অফ দি কমিটি। ইউ অ্যান্ড আই আর দ্য মেম্বার্স অফ দি কমিটি। ইউ অ্যান্ড আই, আয়ের পরে আমি আর ব্যবহার করলাম, ইউ অ্যান্ড আই আর দ্য মেম্বার্স অফ দি কমিটি। ইউ অ্যান্ড আই তখন দুজনে একসাথে হয়ে গেল, তখন ওদের বন্ধুত্ব হয়ে গেল, তখন ওরা হয়ে গেল আর। ইউ অ্যান্ড আই আর দ্য মেম্বার্স অফ দি কমিটি। আয়ের পরে আমি আর ব্যবহার করলাম, দেখতে পেয়েছো? ব্যবহার করা যায়। কি হয় নাকি? সব হয়, সব হয়। আয়ের পরে ওয়্যার, দেখো আয়ের পরে ওয়্যার বলে দিচ্ছি। আয়ের পরে ওয়্যার কি করে হতে পারে? আয়ের পরে ওয়্যার হতে পারে যদি অবাস্তব কল্পনা। আমি একটা অতি সিম্পল মানুষ, আমি যদি মনে করি যে আমি যদি রাষ্ট্রপতি হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ওয়াজ হবে না কিন্তু, ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেইখানে ওয়্যার হবে। ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, সেখানে কিন্তু ওয়্যার হবে। তা আইয়ের পরে ওয়্যারও হচ্ছে, আইয়ের পরে আরও ব্যবহার করা যাচ্ছে।
আয়ের পরে অ্যামও ব্যবহার করা যাচ্ছে, আয়ের পরে ইজও ব্যবহার করা যাচ্ছে। এগুলো গ্রামারের ব্যবহার করার কতগুলো নিয়ম, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। জেনে রাখলে তোমরা কখনো ঠকবে না। সে পরবর্তীকালে যখন ইন্টারভিউতে যাবে, সাধারণত এই লাইটে কোশ্চেন হতে পারে তোমাদের, ইংরেজি এই লাইটে তোমাদের কোশ্চেন হতে পারে যে তুমি আইয়ের পরে ইউজ বসিয়ে দুটো সেন্টেন্স বলো তো, তিনটে সেন্টেন্স বলো তো। তোমাদের হয়তো ঘাবড়ে যেতে পারে, না ইট ইজ রং প্রসেস। না, হতে পারে, সবই হতে পারে। আমরা কতটুকুই বা জানি, আমাদের জানার সীমানা অনেক সীমিত, পরিধিটা অনেক কিছু আছে যা আমরা জানি না। সুতরাং কি হতে পারে না সে সম্পর্কে আমরা চিন্তা করবো না, অনেক কিছু হতে পারে। ওকে, তাহলে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দুটো সম্বন্ধে বলে দেবো। আজকে তো অনেক তোমাদের সাথে আজে বাজে গল্প করে সময় নষ্ট করেছি। তাহলে পাস্ট এবং ফিউচার পরের দিন বলে দেবো, তাহলে আমাদের টেন্স হয়ে যাবে। তারপর আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন সেন্টেন্স বা সেন্টেন্সের ভাগাভাগিগুলো সব আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে আজকে এখানেই। ওকে, সবাই তোমরা সাবধানে থাকো, ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ।